আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত সরল রৈখিক পদ্ধতিতে একটি সৃজনশীল প্রশ্ন উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইতিপূর্বেও আমি সরল রৈখিক পদ্ধতিতে আলোচনা করেছি। তো লক্ষ্য করি আলোচনায় তোমাদের সাথে আছি পূর্বের মতো আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এখানে বলেছি স্থির কিস্তি পদ্ধতি, আর আমি প্রথমে বললাম সরল রৈখিক পদ্ধতি, তাই না? কারণ সরল রৈখিক আর স্থির কিস্তি পদ্ধতি এক, সেম, বিকল্প নাম। তো এখানে একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নম্বরে বলেছে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তো সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা আয়ুষ্কাল, তাই না? আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। তো যাই ক নম্বরে সমাধান করার চেষ্টা করি। এই যে আমি উদ্দীপকের অংশটা উপরে লিখে রাখলাম, নিচে সমাধান করব। এইখানে উত্তর কিন্তু এখান থেকে শুরু, আর উপরের অংশটুকু উদ্দীপক এখানে নিয়ে আসলাম যাতে এটা দেখে সমাধান করতে পারি। তো লক্ষ্য করি প্রথমে আমাদের বার্ষিক অবস্থায় নির্ণয়ের একটি সূত্র আছে সরল রৈখিক পদ্ধতিতে। সেই সূত্রটা লিখব। কিভাবে লিখব? উপরে মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, আর নিচে লিখব আয়ুষ্কাল। মেশিনের মূল্য বলতে মোট মূল্য বোঝায়, মেশিনের মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা আয়ুষ্কাল। অথবা এটা অন্যভাবেও সূত্র লিখতে পারি, উপরে লিখব অবশ্যই যোগ্য মূল্য, নিচে আয়ুষ্কাল। এখন অবশ্যই যোগ্য মূল্য সূত্র হচ্ছে এই মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমরা এই দুইটা না লিখে লিখতে পারতাম অবশ্যই যোগ্য মূল্য, কিন্তু এইটা লিখলে আমাদের বোঝা সহজ, সেজন্য লিখেছি। এবার মান বসাবো, এই অঙ্ক পড়ে পড়ে এই সূত্রে মান লিখব। মেশিনের মূল্য কত? এই যে 2 লক্ষ টাকা। আর ভগ্নাবশেষ মূল্য কত? এই যে 20,000 টাকা। তাহলে আমরা এখানে এই 2 লক্ষ থেকে 20,000 বিয়োগ করেছি। আর নিচে আয়ুষ্কাল কত বছর দেওয়া আছে অঙ্কে, নিশ্চয় এই যে 10 বছর আয়ুষ্কাল, 10 বছর লিখেছি। এবার সমাধান করব। 2 লক্ষ থেকে 10,000 বিয়োগ করলে 20,000, 2 লক্ষ থেকে 20,000 বিয়োগ করলে হবে 1,80,000। তো 1,80,000কে যদি 10 দিয়ে ভাগ করি তো কত হবে? 18,000 হবে। আমরা ক্যালকুলেটরে এইটা মাইনাস এইটা ভাগ এইটা দিলে এই 18,000 হবে। তো এই 18,000 টাকা হচ্ছে আমাদের প্রতি বছরের অবচয়। কেন প্রতি বছরের অবচয়? সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান থাকে, ইকুয়াল থাকে, সেজন্য স্থির কিস্তি বলা হয়। অর্থাৎ অবচয়টা স্থির থাকে, পরিবর্তন হয় না। তো এখন আমরা অবচয় নির্ণয় করেছি, ক নম্বরে বলেছিল অবচয় নির্ণয় করতে। তবে একটি বিষয়, আমরা যখন জাবেদা করব বা অবচয়ের খতিয়ান করব তখন কিন্তু এই অবচয়ের পরিমাণটা প্রয়োজন হবে। সেজন্য এই 18,000 টাকা আমাদের একটু মনে রাখার চেষ্টা করব। বার্ষিক অবচয়ের পরিমাণ হলো 18,000 টাকা। এটা আমাদের পরে কাজে লাগবে অঙ্কে। ক নম্বর শেষে আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে বলেছে 2020 ও 21 সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাও। এই যে অবচয় সংক্রান্ত জাবেদা দিতে বলেছে, এখানে কিন্তু ওই 18,000 টাকার দরকার হবে। তো যাই জাবেদা করার চেষ্টা করি এই উদ্দীপক দেখে। উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসে রাখলাম, সব আনি নাই, আংশিক নিয়ে এসেছি, যাতে এটা দেখে দেখে আমরা নিচে জাবেদা করতে পারি। তো জাবেদার ছক অঙ্কন করি। এই যে জাবেদার ছক অঙ্কন করলাম, একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। জাবেদার ছক তো আমরা সবাই পারি, তাই না? আচ্ছা, এইবার জাবেদা করব। প্রথম জাবেদাটি হবে মেশিন কেনা নিয়ে। কেননা আগে মেশিন যে কিনেছে, এই যে 2 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করেন, তো এই মেশিন ক্রয় করেন এটা নিয়ে প্রথম জাবেদা করব। তারিখ কত তারিখে ছিল? 2020 সালের 1 জানুয়ারি। সেজন্য আমরা এখানে লিখব 2020 জানুয়ারি 1। কী জাবেদা করব? মেশিন ক্রয়ের জাবেদা তো আমরা জানি, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? তবে কেউ যদি লেখে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাও কিন্তু হবে। তো আমরা নগদান হিসাবে লিখব। জাবেদা করি মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মেশিন ক্রয়ের জাবেদা। টাকা কত লিখব? টাকা লিখব, এখানে একটি মাত্র টাকা দেওয়া আছে, এই 2 লাখ। আর একটা টাকা দিয়ে আছে ভগ্নাবশেষ মূল্য। এখন এই ভগ্নাবশেষ মূল্য কিন্তু বিয়োগ করে আমরা ক নম্বরে যে অবচয় নির্ণয় করেছিলাম সে এখানে কিন্তু বিয়োগ হবে না। মেশিনের কিনতে যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটাই লিখব, এই 2 লক্ষ টাকা। এখন এই মেশিন কিনতে যদি আরও খরচ হতো, আনয়ন খরচ, পরিবহন খরচ, এই সংস্থাপন ব্যয়, তা সেটাও কিন্তু যোগ করে লিখতাম টাকা। ওই ধরনের অঙ্ক আমি পরের একটা ক্লাসে দেখাবো যে মেশিন সংস্থাপন থাকলে কি করব। এবার
প্রথম জাবেদা শেষে আমরা নিচে একটি দাগ দিব, তারপরে আমাদের মেশিনের অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা হবে। বিষয়টি আবারও বলি, মেশিন কেনার জন্য একটা জাবেদা আর অবচয়কে কেন্দ্র করে দুইটা জাবেদা হবে। একটা জাবেদা হবে অবচয় ধার্যের জন্য, আরেকটা জাবেদা হবে এই অবচয়কে আয় বিবরণীতে লেখার জন্য, এবং সেই জাবেদাটা হবে শেষ তারিখে। শেষ তারিখে মানে কি? ওই হিসাব কাল শেষে। তো এই অঙ্কে বলেছিল ডিসেম্বর ফাইনালে, ডিসেম্বর 31 তারিখে হিসাব বন্ধ করা হয়, প্রশ্নে বলা ছিল, সেজন্য লিখব ডিসেম্বর 31 তারিখ। এই 2020 সালে ডিসেম্বর 31 তারিখে অবচয় ধার্যের জাবেদা করব। তো অবচয় ধার্যের কী জাবেদা? অবচয় ধার্য করা হলো, আমরা সবাই পারি না? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, সেই জাবেদাটা এখানে লিখব। অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অথবা আমরা এখানে লিখতে পারতাম অবচয় খরচ মেশিন হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট, পাশে মেশিন লিখে রাখতে পারতাম, কিন্তু আমার জায়গা সংক্ষিপ্ত তাই লিখি নাই, এটা লিখলেও হবে। এবার টাকা লিখব, এইখানে কত টাকা লিখব, তাই না? টাকা লিখব ওই যে ক নাম্বারে অবচয় নির্ণয় করেছি, 18,000 টাকা বলেছিলাম, এই 18,000 টাকা পরে দরকার হবে, সেই 18,000 টাকা এখানে লিখব, প্রতি বছরের যে অবচয়। সরি। এবার এই অবচয় খরচকে আয় বিবরণীতে স্থানান্তর করব। তাহলে অবচয়ের টাকা পাঠিয়ে দেব আয় বিবরণীতে, এর জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, কারণ অবচয়টা আয় বিবরণীর ডেবিট দিকে লেখা হয়, আমরা কার্যপত্র করার সময় দেখেছি 7 নম্বর অধ্যায়ে। সেজন্য আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট দিকে অবচয়ের পরিমাণটা লিখব। আর এইখানে যেহেতু অবচয় ডেবিট করেছিলাম, ওটাকে বাতিল করার জন্য অবচয় খরচ হিসাব ক্রেডিট, অর্থাৎ অবচয় খরচের টাকা আয় বিবরণীতে স্থানান্তর করার জাবেদা, বা বলতে পারি অবচয় খরচ হিসাবটা বন্ধ করার জন্য জাবেদা আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। টাকা হবে ওই 18,000 টাকা সেম। এবার আমরা কি করব? এই 2020 সালের জাবেদা শেষ, 2020 সালে 3টা জাবেদা হবে, একটা মেশিন কেনার জন্য আর অবচয়ের জন্য 2টা। এখন 2021 সালে তো করতে বলেছে, 2021 সালে যে এই জাবেদাটা আর হবে না, উপরের জাবেদাটা হবে না, এই 2টা হবে, অর্থাৎ এই অবচয় সংক্রান্ত জাবেদাটা হবে। কারণ মেশিন তো আর নতুন কিনি নাই, তাই মেশিন কেনা নিয়ে আর জাবেদা হবে না। বাট মেশিন থাকলে অবচয় তো ধরবো নিয়ম অনুযায়ী প্রতি বছর, অবচয় ধরার জন্য এই জাবেদা, আয় বিবরণী লেখার জন্য এই জাবেদা। তাহলে সেম 2টা জাবেদা আমরা লিখব 2021 সাল ডিসেম্বর 31 তারিখ দিয়ে, এরকম সেম জাবেদা হবে, খালি তারিখের কাছে সালটা চেঞ্জ হবে। তো এইখানে তো জায়গা নাই, আমি পরের স্লাইডে দেখিয়ে দিচ্ছি, যাই এখানে দেখিয়ে দিই। এই যে বাকি অংশটা এখানে করব। 2021 ডিসেম্বর 31, 2021 ডিসেম্বর 31 কী করব? ওই অবচয়ের প্রথম জাবেদারে করব, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখব ওই 18,000। এখন তোমাদের প্রশ্ন হতে পারে 18,000 টাকা কেন লিখব? কারণ আমাদের প্রশ্নে বলেছিল স্থির কিস্তি পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছরের অবচয় ইকুয়াল থাকবে, সমান থাকবে। আর ক্রমহ্রাসমান যদি বলতো তাহলে তো আমরা সারণী তৈরি করে সেখান থেকে দেখে দেখে অবচয় লিখতাম, কারণ ক্রমহ্রাস মানে অবচয় আস্তে আস্তে কমতে থাকে, সেজন্য ক্রমহ্রাস বলে। বাট সরল রৈখিকে অবচয় ইকুয়াল থাকে, সমান থাকে। এবার আবার ডিসেম্বর 31 তারিখ দিয়ে এই অবচয়ের টাকাকে আয় বিবরণীতে স্থানান্তর করব, তার জন্য আবার আয় বিবরণী ডেবিট, আর এই অবস্থায় খরচ ডেবিট করেছিলাম, এখন ক্রেডিট করব, টাকা লিখব ওই 18,000। এখন এই জাবেদাটা করা হয় অবচয় হিসাব বন্ধ করার জন্য, অবচয় খরচ হিসাবটা ক্লোজ করার জন্য। যেমন এই জাবেদাটা আমরা ক্লোজিং জার্নাল নামে, সমাপনী জাবেদা নামে এই কার্যপত্র করার সময় 7 নম্বর অধ্যায়ে কিন্তু করেছি। কী জাবেদা করেছি মনে আছে? অবচয় খরচের জন্য সমাপনী জাবেদা করেছি, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। সেটাই এটা, অবচয় খরচের টাকাটা আয় বিবরণী ডেবিট দিকে লেখা হয় কার্যপত্রে আয় বিবরণী প্রস্তুত করার সময়, সেই জন্য আয় বিবরণী ডেবিট। এইভাবে আমরা জাবেদা করতে পারি। 5টা জাবেদা হলো, 5টা। 2020 সালে 3টা, 2021 সালে 2টা। তো জাবেদা শেষে আমাদের খ শেষ। গ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম। গ নাম্বারে বলেছে 2020 আর 21 সালের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তো পুঞ্জীভূত অবচয় হিসাবটা সবচেয়ে সহজ, একদম সহজ, মাত্র 2 লাইনের অঙ্ক সমাধান হবে।
তো লক্ষ্য করি পুঞ্জীভূত অবস্থায় হিসাব কীভাবে করব। যেহেতু হিসাব বলেছে তাহলে খতিয়ান, আবার সেই খতিয়ানের ছক অঙ্কন করলাম। আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু। আর এটা কিভাবে করব সেটা বোঝার জন্য জাবেদার আংশিক আমি এখানে নিয়ে এসেছি। জাবেদার আংশিক, এই জাবেদা দেখে দেখে আমরা এখানে সমাধান করব। প্রতি বছরে আমাদের অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা হয়। প্রথম জাবেদাটা হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটা হবে আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট। তাহলে এই দুইটা জাবেদার মধ্যে একবার পুঞ্জীভূত অবস্থায়টা আছে। তার মানে কি প্রতি বছরে একবার করে পুঞ্জীভূত অবস্থায় টাকা বসবে, যেহেতু একটি জাবেদা। সেজন্য এই জাবেদা দেখে আমরা এখানে লেখার চেষ্টা করি। প্রথমে লিখব 2020 ডিসেম্বর 31। এই তারিখ লেখা সম্পর্কে একটা কথা বলি। আমরা যে মেশিনটা কিনলাম জানুয়ারি 1 তারিখে, তখন কিন্তু জানুয়ারি 1 তারিখ লিখেছি জাবেদায়, মনে আছে? আর এই মেশিন যদি অন্য তারিখে কেনা হয় সেই তারিখে লিখব। অর্থাৎ মেশিন কেনার জন্য যে জাবেদা আমরা করব বা মেশিনের যে খতিয়ান করব, সেইখানে খালি মেশিন যেদিন কিনেছে সেই তারিখ হবে। আর বাদ বাকি যে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করি, অবচয় হিসাব প্রস্তুত করি, এগুলোতে কিন্তু সবসময় শেষ তারিখ হবে। যদি ডিসেম্বর ফাইনাল অঙ্ক হয় তাহলে লিখব ডিসেম্বর 31, আর যদি জুন ফাইনাল অঙ্ক হয় তাহলে লিখব জুন 30। তো লক্ষ্য করেছি অধিকাংশ অঙ্ক ডিসেম্বর ফাইনাল, সেজন্য আমরা এখানে যে 2020 ডিসেম্বর 31 তারিখ লিখেছি। এখন 2020 সালে এই যে মনে করি এই যে 2020 সালের জাবেদা, তাহলে অবশ্যই ডেবিট পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবস্থায় যেহেতু ক্রেডিট, সেজন্য পুঞ্জীভূত অবস্থা হিসেবে ক্রেডিট দিকে টাকা লিখব। ক্রেডিট দিকে নাম লিখব এই ডেবিটে অবশ্যই খরচ হিসাব, আর টাকা লিখব ক্রেডিট দিকে। বিষয়টা আবারও বলি, জাবেদায় অবস্থায় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবস্থা হিসাবে আমরা প্রস্তুত করতেছি। পুঞ্জীভূত অবস্থায় নাম লেখা যাবে না, নাম লিখতে হবে উল্টাটা। আর টাকা লিখতে হবে পুঞ্জীভূত অবস্থায় যেদিকে আছে ক্রেডিট দিকে লিখেছি। এবং এই 18,000 টাকা আবার ক্রেডিট দিকে চলে যাবে জেরের ঘরে। 1 বছরের শেষ, আবার 2021 সালে এরকম সেম হবে। ওই অবস্থায় খরচ লিখব, টাকা আবার ক্রেডিট দিকে। এরকম তো আরেকটা বছরের আছে 2021 সালের, আমি তো তারিখটা এখানে লিখি নাই, পূর্বে তো লেখা আছে সেম জাবেদা, সেজন্য তারিখ লিখি নাই। ওখানেও আমরা এরকম পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখব 18,000, নাম লিখব এই অবস্থায় খরচ হিসাব। কারণ 2 বছরের জন্য এরকম দুইটা জাবেদা আমরা করেছি কিছুক্ষণ আগে, ওই জাবেদা দেখে দেখেই তো আমরা এটা করতেছি। এখন জেরের ঘরে কী হবে? 18,000 ক্রেডিট আছে, আবার ক্রেডিট দিকে বসেছে 18। ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে 36,000। এইভাবে পুঞ্জীভূত অবস্থা হিসাব প্রস্তুত করতে পারি। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে অনেক শিক্ষার্থী এই যে খতিয়ানটা করার সময় অবহেলা করে। যেমন ডেবিট ক্রেডিট সংক্ষেপে লেখে, হিসাব কোড নং এটা হয়তো লিখে না, উপরে পুঞ্জীভূত অবস্থা হিসাবটা ঠিকমতো লিখে না, এগুলো কোনো রকম করে রাখে। তো সেক্ষেত্রে কিন্তু নম্বর কমে যাবে। কারণ সামান্য 2 লাইনের অঙ্ক, তার সাথে প্রেজেন্টেশনটা যদি ঠিকমতো না হয় তো শিক্ষক কিসের ভিত্তিতে নম্বর দিবে? সেজন্য আমি একটি বিষয় বলি, সেটা হচ্ছে নিয়ম লেখার ক্ষেত্রে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, সুন্দরভাবে নিয়ম লিখতে হবে। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।